কাজে এইসব সন্তানদের বিরুদ্ধে কথা বলতেও খারাপ লাগে। এরা যেটা শুরু করছে, 1 নম্বর এদেরকে খুব ভালোভাবে কেউ না কেউ ট্রেনিং দিচ্ছে। গত 4-5 বছর কোনো কালো শক্তি এদের পিছনে আছে যারা মুক্তিযুদ্ধ মানে না। বাংলাদেশটা তাদের কাছে খুব গ্লানিকর একটা ব্যাপার হয়েছে, কারণ তাদের পূর্বপুরুষরা বাংলাদেশে হেরে গেছে। এটা কোনোদিন তারা ভুলতে পারে নাই বলে এটা প্রতিশোধমূলক ভাবে তারা অনেক ভাবে চেষ্টা করে। এটার একটা পর্যায়ে এসে দাঁড়াইছে কিছু সন্তানকে, আমাদের কিছু ব্রিলিয়েন্ট সন্তান, এরা কিন্তু একটা পর্যায়ে খুব ব্রিলিয়েন্ট সন্তান, সব দিক থেকে না, তাদের সাহসিকতার দিক থেকে, বাস্তব জ্ঞানের দিক থেকে, বুদ্ধির দিক থেকে, বিবেচনার দিয়ে এরা খুব, ওই যে ছেলেগুলো, এদেরকে আমি এইটা বলবো ভেরি স্মার্ট বয়েস, কিন্তু চেতনার স্তরে তারা অন্যদের চেতনা গ্রহণ করছে। আজকের আধুনিক চেতনা তারা গ্রহণ করে নাই। করলে সেকেন্ড রিপাবলিক যে কথাটা, এই কথাটা তারা বলতো না। সেকেন্ড রিপাবলিক মানে আগে আমি কিছুই মানি না, আমি মুক্তিযুদ্ধ মানি না, 72-এর সংবিধান কিছুই মানি না। অথচ দুইটা জিনিস হয়েছে, লক্ষ লক্ষ লোকের রক্তের উপর দিয়া এই দেশের মানুষের বাড়িঘর উপর অনেক কিছু হয়েছে, ছেলেরা কিছুই জানে না। বাঙালি জাতি একটা স্বাধীনতার জন্য বা মুক্তির জন্য যে জীবন দিছে, কম সময়ে এত জীবন কোনোদিন বাঙালি না, পৃথিবীর কোন জাতি এইভাবে এত কম সময়ের মধ্যে এত লোক জীবন দেয় না, এত কষ্ট করে না। এই ছেলেরা এটাকে অস্বীকার করতে চায় খুব বুদ্ধিমত্তার সাথে, এবং তাদেরকে অস্বীকার করে না। এরা কিন্তু একটা কথা আছে, এক বৃন্তে দুটি ফুল, এরা কিন্তু এক বৃন্তে কয়েকটি ফুল। এটা এক জায়গা থেকে তারা সৃষ্টি হয়েছে, এক জায়গা থেকে একটা শক্তি। এখানে তাদের উৎসটা সব এক জায়গাতে, উৎসটা, সেই উৎসের কারণে তারা সেকেন্ড রিপাবলিক বলতেছে। কথাটা খুব সুন্দর, কিন্তু মানুষ ভিতরে গেলে পরে বুঝবে। এটা আমাদের সালাউদ্দিন আহমদ সাহেব বলছে, আমাদের স্থায়ী কমিটির সদস্য বইলা রাখছে শুধু, কিন্তু আমি আরো কঠিন ভাবে বলতেছি, সেকেন্ড রিপাবলিক যারা বলে এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যদিও কইছে কালকে বিপদে পড়ে মুক্তিযুদ্ধের কথা পরশুদিন কইছে, এর আগে এরা 6 মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ 71 স্বীকারই করে নাই। এটা শুধু ফজলুর রহমানের মতো কিছু মানুষ এই দেশে জীবিত আছে যারা জীবন দিতে চায় মুক্তিযুদ্ধের জন্য, উপায় নাই তাদের, সেই কারণে তারা এখন বিপদে পড়ে মুক্তিযুদ্ধটা বলে, নাহলে এটা বলতো না। এটা এরা শেষ করে দিছিল। এই যে ঢেউটা তারা আসছিল, ওই ঢেউটার সামনে গিয়ে দাঁড়াইছিলাম আমাদের মতো কিছু পাগল, যে এই ঢেউ আঘাত করতে দিব না, রাজাকারের ঢেউ, আলবদরের ঢেউ এই দেশে আঘাত ওইভাবে করতে দিব না। যে কারণে সেকেন্ড রিপাবলিকটা কি চায় তারা, সব সংবিধান সব বদল করে ফেলবো। আমি দেখতেছি তারা বাংলাদেশের নামটাই প্রথম বদলেছে, যদিও তারা বলতেছে যে একটা কমিশন বদলেছে, কমিশনের নেতার নাম হইল আলী রিয়াজ, ডক্টর আলী রিয়াজ, একজন প্রফেসর। তাকে আমি জ্ঞানে বুদ্ধিতে আমি তাকে ছোট মনে করি না, কিন্তু বিবেচনায় আমি মনে করি তার এই কমিশনের চেয়ারম্যান হওয়ার কোনো ধরনের রাইট নেই তার, কারণ সেই দেশের নাগরিকই না। 40 বছর এখানে ছিলেন, সে আমেরিকার নাগরিক। এরা নুরুল আমিন সাহেবের মতো, আমার ভাইয়ের মতো, যদিও বয়স আমার ছোট, আমার চেয়ে জ্ঞানে অনেক বড়, ফেরদৌস সাহেবদের মতো পলিটিক্যাল সায়েন্সের অনেক প্রফেসর আছে, আইনের অনেক প্রফেসর আছে এই দেশে, এখনো জীবিত বাংলাদেশে। তাদেরকে বাদ দিয়ে একটা লুকরে আইনা, প্রথমে কথা হইলো সংবিধানটা ছুঁড়ে ফেলাই দিব, সংবিধান খুব খারাপ জিনিস। আর ছেলেরা বললো 72-এর সংবিধান কবর দিয়া দিব। কথাগুলা খুব বুঝাচ্ছে, এই ভাষাগুলো খুব জেদের ভাষা, কিন্তু জেদ, ছুঁড়ে ফেলে দিব, কবর দিয়া দিব। আমি যদি বলি আমার কিরণ ভাইকে আমি চাকরি থেকে রাখবো না, আপনি দয়া করেন, ইউর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, এটুকু লেখলেই তো যথেষ্ট। আর যদি কেউ বলে ইউ উইল বি কিকড আউট ফ্রম হিয়ার, দুটো তো দুই রকম, দুইটাই এক জিনিস হবে, কিন্তু ভাষার ডিফারেন্স এইখানে। এই ভাষাটা যে তারা ব্যবহার করতে, এই ভাষাটাই হলো বাংলাদেশকে, মুক্তিযুদ্ধকে মানে। এইখানে গিয়ে দাঁড়াবে, যেটা আমি আপনাকে বলি, এই ছেলেরা গিয়া একটা জিনিসের মুখোমুখি দাঁড়াবে, যেটা খুব বিপদ হবে যদি ইউনূস সাহেব যদি না বুঝে। তাদের গার্জেন হলো ইউনূস সাহেব, গার্জেন হলো ইউনূস সাহেব, এই ছেলেদের গার্জেন ইউনূস সাহেব, অথবা ছেলেরা ইউনূস সাহেবকে বানাইছে, যেটা ইউনূস সাহেব বলতে চায় যে ছাত্র হয়ে আমাকে বানাইছে। যে কথাটা ব্যাকরণ ভাবে উনি ঠিক বলেন নাই, উনার মতো মহাজ্ঞানী লোক।
এই দেশের ছাত্র জনতা কেউ তাকে অস্বীকার করে না। 18 কোটি মানুষই ইউনূস সাহেবের নাম আসার পরে হাত তুলে বলছে ইয়েস ইয়েস হি ইজ আওয়ার লিডার, উনি আসলে পরে এই দেশ ঠিক হবে। সবাই তাকে চাইছে, কিন্তু উনার যে আজকের কর্মকাণ্ড এটা দেশকে কোথায় নিয়ে যাবে আমি জানি না। আমাদের গ্রামে একটা কথা আছে, ঘর নষ্ট বড় ভাই পাগল। যে ঘরের বড় ভাই পাগল থাকে এই ঘর কোনোদিন ঠিক হয় না। আমি একটা ছোট্ট প্রশ্ন করে আমরা যাবো আবার, সেটা হচ্ছে আপনি অনেক আলোচনা সমালোচনার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দিলেন এবং সেখানে বললেন প্রফেসর ডক্টর ইউনূসকে 18 কোটি মানুষের সমর্থন দিয়েছে। নিশ্চয়ই আমরা মনে করি যে বাংলাদেশের নোবেল বিজয়ী একজন ব্যক্তি, তাকেও কিন্তু অনেক অপমান অপদস্থ নাজেহাল বাংলাদেশের মাটিতে হতে হয়েছে। যেরকম বেগম খালেদা জিয়াকে বিনা কারণে জেল খাটতে হয়েছে, দুজনকে পানিতে ডুবানো, পদ্মায় ডুবানোর কথা বলা হয়েছে। আপনি কি মনে করেন এই জুলাই বিপ্লবে যাদের কথা বলছিলেন তাদের অবদান কি আপনি কিভাবে দেখবেন? এই যে আজকে যে নাহিদ সাহেবের কথা বলছেন, তারা ডিবি হেফাজতে ছিলেন, বললাম আমি ব্রিলিয়ান্ট ছেলে বললাম, এদেরকে ব্রিলিয়ান্ট ছেলে বললাম না, কিন্তু তাদের পিছনে যে শক্তি আছে সেই শক্তি যারা তাদেরকে চালায় তারা দিনে রাইতে একরকম না, তারা অন্তরে এবং বাহিরে একরকম না। একটা পর্যায়ে আইসা পড়তে পারে, মানুষ বলতে পারে যে একটা দেশে মুনাফেক ভালো না ফ্যাসিস্ট ভালো, মুনাফেক খারাপ না ফ্যাসিস্ট খারাপ, এই জায়গাতে আইসা পড়তে পারে। আপনি বলবেন একরকম, কাজ করবেন আর একরকম, মানুষকে লাভ দিবেন আর একরকম, সামনে দেখাইবেন একদম আপনার মতো। আর এইরকম ওলি আল্লাহ নাই, এখন তো দেখি ওলি আল্লাহ ডাকে কেউ কোনো রাজনৈতিক নেতারা নেই, এরকম নাই। কিন্তু আমি জানি আপনি খুব অন্ধকারের জীব হিসাবে কাজ করেন, আমি কথাগুলো খুব বোঝার চেষ্টা করেন, খুব বিগ ক্লিয়ার। এই দেশে যে এখন যে ঝামেলাটা হইতেছে, এই ঝামেলাটার জন্য একটি রাজনৈতিক দল অনেক বেশি দায়ী। তারা তাদের পাওনার চেয়ে আকাঙ্ক্ষা এত বেশি অফুরন্ত হয়ে গেছে যে সব বাদ দিয়ে দিব। অনেক বেশি, যে কারণে তাদের স্লোগান হইলো 2 সাপের 1 বিষ, নৌকার দানে শেষ। অর্থাৎ নৌকা তো নৌকা গেছে, আমিও চাই যাক। 10 বছর মাঝে আওয়ামী লীগ লিখতে পারবে না। আমি তো এই কথাটা প্রথম আমি বলছি। বাংলাদেশে আওয়ামী লীগের কথা শেখ হাসিনার কথা চিন্তা করে লাভ নাই। বাট হোয়াট অ্যাবাউট বিএনপি? যে জমিটা বিএনপির, বাংলাদেশে আন্দোলন করছে 15 বছর বিএনপি, চারা লাগাইছে বিএনপি, নিড়ানি দিছে বিএনপি, খেতে পানি দিছে বিএনপি, ধান হলুদ করছে বিএনপি। আপনি এসে 1 মাস কাটছেন, আপনি হলেন দাওয়াল। আপনার বাড়ি কোন এলাকায় আমি জানি না, আমার ভাইয়ের লোকজন আমার এলাকায়, হাওয়ার এলাকায় দাওয়াল হিসাবে কাজ করতে, আপনি হলেন দাওয়াল। আপনি 8 টাকা মুড়ি কাটলে 1টা পাইবেন। এখন আপনি বলতেছেন আপনারই সব, আপনি রাষ্ট্রের সমস্ত সহযোগিতা নিয়ে কান্না আছে ভাই। আপনি বাস আনেন রাষ্ট্রের, টাকা আনেন, লাল কার্পেট আনেন রাষ্ট্রের, স্টেজ করেন রাষ্ট্রের, টাকা পান রাষ্ট্রের, কইয়া আপনি কতগুলা যুবক আইসা বলতেছেন আমরা এই দেশ অকর্ম। আবার এই দেশের একজন চাকর যে চাকরি করে ইউনূস সাহেবের, সে বলতেছে তুমি বা প্রধানমন্ত্রী। কথাগুলো আমাদের ছেলেরা প্রধানমন্ত্রী হবে, আমাদের মাথার উপরে থাকবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আজকের প্রেক্ষাপটে যখন একজন চাকরিজীবী বলে ফেলে যে চাকরিজীবী হলো ইউনূস সাহেব, ইউনূস সাহেবের মুখপাত্র যখন বলে ফেলে তুমি হবা প্রধানমন্ত্রী, তখন তো সেইখানেই সন্দেহ যায় ডাল মে কুছ কালা হে। জি, আসবে। সমস্ত কথাগুলোই হলো অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন ধরনের কূটকৌশলগত কথা। যেমন গণপরিষদ, কালকে দেখলাম ওই দলের একটা ছেলে সচিব হয়েছে, ওই ছেলেটা বলছে গণপরিষদটা কি? আমরা কি বাদ? তাইলে তো এই সরকারটাকে বলতে হবে যে তুমি এখন উইথড্র করো। তোমাকে 7 মাস আগে যে সংবিধানের অধীনে আপনি নিলেন, শপথ নিলেন, সেই সংবিধানটা আছে কি নাই? না থাকলে তো ইউনূস সাহেব নিজে হলো এখানে অবৈধ। যদি আমি অস্বীকার করি ইউনূস সাহেব যদি যে সংবিধান নাই, তার অর্থ হইলো উনারা তো বিপ্লবী সরকার করেন নাই। তাইলে এই সরকারটাকে যদি আপনি মানেন কনস্টিটিউশনে, তাইলে গণপরিষদ ইলেকশনটা তো হতে পারে না। গণপরিষদ ইলেকশন হলো দেশে যখন কোনো সংবিধান নাই, নতুন সংবিধান করতে হবে, তখন আপনার আসবে গণপরিষদ। ওই যে এমসিএ,
70 সনের যেভাবেই বিতর্ক হোক, 72-এর 10 এপ্রিল থেকে ধরে 72-এর 4 নভেম্বর পর্যন্ত যে সময়টা, এটা ছিল গণপরিষদ, এরাই ওটা করছে। তারপরে আবার এরা বলছে ইয়েস উই ডু রিজাইন, এখন পার্লামেন্ট ইলেকশন হোক, কারণ তখন সংবিধান ছিল না, এখন তো একটা সংবিধান আছে। 1, 2 নম্বর, যারা বলতেছে স্থানীয় সরকার, এমন ভাবে বলতেছে জামাতের মতো একটা দল যখন স্থানীয় সরকার ইলেকশন ছাড়া কিছু মানি না বলে, এর অর্থ হইল সমস্ত আওয়ামী লীগ যাদেরকে আপনারা পরাজিত করেছেন বলে এরা সব এখানে আইসা আবার গ্রামে গ্রামে বসবে। মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যেখানে মার্কা নাই, আপনি কিভাবে ডিটেক্ট করবেন যে এই লোকটা আওয়ামী লীগ না এই লোকটা বিএনপি?